অডিও বুক পাওয়ারে আপনারা শুনছেন কথা বলতে শিখুন অহিত তুষারের লেখা। বোঝার জন্য কিভাবে শোনা উচিত। লজিক্যালি এখন একটা প্রশ্ন আসে, তাহলে বোঝার জন্য কিভাবে শুনবেন। মিশিগান ইউনিভার্সিটি সেই একই সমীক্ষা উঠে এসেছে, আত্মবিশ্বাস এবং যোগাযোগের কৌশলের মতোই শোনাও একটি গুণ যা শেখা এবং অনুশীলনের মাধ্যমে রপ্ত করা সম্ভব। সরাসরি রিপোর্টারের কথা তুলে ধরল। অ্যাক্টিভ লিসেনিং সময় সাক্ষেপ এবং অনুশীলনের ব্যাপার। যাই হোক, যখন কেউ চেতন মনে শুনে তখন এটি একটু সহজ হয়। এটি আপনাকে কঠিন আলোচনাতেও অংশগ্রহণ করতে সাহায্য করবে। তার চেয়ে বড় কথা, পুরো আলোচনাকে সমৃদ্ধ করে, বোঝাপড়াকে গতিশীল করে এবং এটা শেষ পর্যন্ত আপনার পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে ও অধীনস্থদের সাথে আপনার সম্পর্ক ভালো রাখবে। প্র্যাকটিস সত্যি সবকিছু নিখুঁত করে তোলে। অতএব এই গুণগুলো আয়ত্তের মাধ্যমে আপনি যে কোনো বিষয় শোনার পাশাপাশি বুঝে উঠতে পারবেন। আপনার পুরো মনোযোগ ঢেলে দিন। শুনতে আটপৌরে মনে হতে পারে, কিন্তু নিজের সাথে সৎ হন। কতবার এমন হয়েছে আপনি কাউকে শুনছেন কিন্তু আপনার মাথায় চলছে আপনি এরপর কি করবেন, ভাবছেন টিভিতে এরপর কি দেখাবে, অথবা আপনি এরপর কি বলবেন। এটা কাউকে পুরো মনোযোগ দেয়া নয়। আপনি এটা করতে পারেন যা আপনার মনোসংযোগের বাধা সৃষ্টি করে সেগুলোকে এড়িয়ে চলুন। যেমন ফোন ব্যবহার করা, টেলিভিশন দেখা। চোখে চোখ রেখে কথা বলুন। যার সাথে কথা বলছেন তার মুখোমুখি বসুন। একসাথে অনেক কাজ করবেন। যখন দেখবেন মনোযোগ বিঘ্নিত হচ্ছে, নিজেকে বর্তমানে ফিরে আনুন। মূল বিষয়বস্তু বাড়তি মনোযোগ ধরে রাখা এই ক্ষেত্রে অন্যতম কার্যকরী পদ্ধতি যা আমরা শিখেছিলাম। এটা আপনি চেষ্টা করে দেখতে পারেন। এতে বুঝবেন কিভাবে আপনার চিন্তা ধারা এদিক ওদিক ছোটাছুটি না করে নিয়ন্ত্রণে থাকে। দেখলেন এটা কিভাবে আপনার চিন্তা ধারার ছোটাছুটি বন্ধ করে আপনাকে আরো মনোযোগী করে তুলছেন। কথোপকথনের সময় এই পদ্ধতিটা কাজে লাগান এবং দেখেন কতটা কার্যকরী ভূমিকা পালন করে। আমি জানি এই সব শুনতে সহজ লাগে, কিন্তু এরপরও এগুলো যে সহজ হচ্ছে যে কোনো বিষয় ভুলে যাওয়া এবং খারাপ অভ্যাসে অভ্যস্ত হওয়া। 1957 সালে হার্ভার্ডের এক সমীক্ষায় মানুষজনকে শোনার জন্য একই পদ্ধতি ব্যবহার করতে বলা হয়েছিল। সেখানে এই পদ্ধতি ব্যবহারের কারণে মানুষের শোনার ক্ষমতা 40% বৃদ্ধি হয়েছে। অতএব আপনিও নিজের জন্য এই পদ্ধতি কাজে লাগান। অন্যের কথা মনোযোগ সহকারে শুনুন। কেউ যখন আপনার সাথে কথা বলছে তখন তাকে শুনুন। অন্যের কথায় বাগড়া দিতে হয়তো আনন্দ লাগে, কিন্তু এটা খুব খারাপ অভ্যাস। এর মানে আপনি মানুষটিকে বোঝার জন্য তার কথা শুনছেন না, আপনি তাকে শুনছেন কারণ আপনি কেবল আপনার কথাগুলোই বলতে চান, যেটা অর্থপূর্ণ কোনো আলোচনা শুরু হতে পারে না। অন্যের কথায় ঝগড়া না দিয়ে যে কাজটা করতে পারে, মনোসংযোগের বাধা সৃষ্টি করে এমন কোনো কাজ করবেন না। উদাহরণ, ফোন আসলে ধরবেন না। নিজের ভাবনাগুলো নিয়ন্ত্রণে রাখুন। নিজের কথায় গোঁদ ধরে বসে না থেকে বরং যা শুনছেন সেই অনুযায়ী উত্তর দিন। যে কথা বলছে তার কথা শেষ করতে দিন।
ঘুরে ফিরে নিজের কথা ফিরে যাওয়ার চেয়ে অপর ব্যক্তি কি বলেছে সেটা আরো স্পষ্টভাবে বুঝতে চাইলে তাকে প্রশ্ন করুন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। কারো ও কথায় মাঝে কথা বলা মানে তাকে বুঝতে পারার একটি সুযোগ হারালেন। এমন করা মানে আপনি তার কথা বলাকে সম্মান দিচ্ছেন, অথবা আপনার কাছে তার কথা শোনা খুব একটি গুরুত্বপূর্ণ কিছু না, এবং আপনার কাছে যে কথা বলছে তার থেকে মাঝখানে বাধা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। আর এমনটা করলে আপনি নিজেই আপনার গুরুত্ব হারাবেন। শোনার জন্য আপনার শরীরকে কাজে লাগান। শোনার দক্ষতা উন্নতির সাথে সাথে নিজের শারীরিক ভাষার দিকে বিশেষ নজর রাখা খুবই জরুরি। সত্যিকার অর্থে সঠিক অঙ্গভঙ্গি আপনার মনোযোগের শ্রোতা হওয়া প্রমাণ করে। আমি আগেই চোখে চোখ রাখার কথা বলেছি। এছাড়াও আপনি আরো কিছু বিষয় নজর রাখতে পারেন। যেমন, যে ব্যক্তি কথা বলছে শরীর ঘুরে তার মুখোমুখি হন। মাঝে মাঝে মাথা নাড়ুন। মুখে হাসি রাখুন, কিন্তু খুব বেশি হাসবেন না। কারণ আপনি নিশ্চয় চান না তারা আপনাকে অদ্ভুত মনে করুক। কথা শোনার সময় হ্যাঁ, জি এরকম ছোট ছোট উত্তর দিন, যাতে অপর ব্যক্তি বুঝতে পারে আপনি তার কথা শুনছেন এবং সে কথা এগিয়ে নেওয়া যায় আগ্রহ পায়। সাবলীল অঙ্গভঙ্গি আয়ত্ত করুন। স্পষ্টভাবে বোঝার জন্য তাদের পয়েন্টগুলো পুনরাবৃত্তি করুন। কথোপকথনে উন্নতির অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে একই বিষয় নিয়ে বিভিন্নভাবে আলোচনা করা। যদি কেউ বলে, আমি চকলেট পছন্দ করি কারণ এটা খেতে মিষ্টি লাগে, আপনি বোঝাবেন আপনি বুঝতে চাচ্ছেন এটা মিষ্টি বলে আপনার পছন্দ, কিন্তু কোন ব্র্যান্ডের চকলেট আপনার পছন্দ অন্যবার বলতে পারেন। কিছু শব্দ পরিবর্তন করেন, যেমন আমি যা শুনেছি অথবা আমার মনে হচ্ছে আপনি বলেছেন। এভাবে প্রশ্ন করতে পারেন, আপনি কি বুঝাইতে চেয়েছেন, অথবা আপনি কি এটা বুঝাইতে চেয়েছেন। মূল শব্দগুলো তাকে আবার স্মরণ করিয়ে দিন এবং পুনরায় জিজ্ঞাসা করার মাধ্যমে এটাই বোঝাইবে যে তারা যা বলছে সেটি আপনি শুনতেই চাইছেন। এর মাধ্যমে তারা আরো বেশি ব্যাখ্যা করতে পারবে, আপনার সাথে সংযোগ স্থাপন করতে পারবে। এরপর উত্তর দিন। আপনি যেহেতু অ্যাক্টিভলি মানুষটির কথা শুনছিলেন, তার কথা বলা শেষ, এখন উত্তর দিতে পারেন। আপনি আগে থেকেই যে সব কথা বলতে চাইলেন সেইগুলো শুধু বলার ফাঁদে পা না দিয়ে বরং যা শুনেছেন সেই অনুযায়ী কথোপকথনে অংশ নিন। কিন্তু আপনি চাইলে তারা যা বলেছে তার উত্তর দেওয়ার বদলে এই কাজগুলো করতে পারেন। মূল পয়েন্টগুলো চিহ্নিত করে নিশ্চিত হয়নি। একটু সময় নিন যাতে তারা ভাবে তারা যা বলেছে আপনি সেটা নিয়ে ভাবছেন। নিজের পয়েন্টগুলো যত সাবলীলভাবে সম্ভব বলার চেষ্টা করুন। সর্বশেষ পয়েন্টটা নিয়ে চিন্তা করবেন না, বা বইয়ের বাকি অংশেও আর গভীরভাবে কিভাবে আপনি যেকোনো পরিস্থিতির কথা বলবেন, কি বলবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। সারমর্ম, একা একা এই কৌশলগুলো ব্যবহারের মাধ্যমে লক্ষ্য করবেন কত অবেলায় আপনি মানুষজনের সাথে কথোপকথনের মাধ্যমে মিশে যেতে পারছেন এবং আপনি নিজেই নিজেকে শুনতে পারছেন। আপনি যখন কারো কথা মনোযোগ দিয়ে শুনবেন, তারা যা বলতে চায় সেটার প্রতি সম্মান প্রদর্শন করবেন। বেশিরভাগ মানুষ অবচেতন আপনাকেও তা ফিরিয়ে দিবে। এটা তখনই ব্যতিক্রম হবে অপর ব্যক্তি যখন অনুভব করবে আপনি তাকে শুনছেন বা শোনা গুরুত্ব দিচ্ছেন না, অথবা সে সে যদি কোনো কারণে রেগে যায়, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মনে রাখবেন, প্র্যাকটিস সবকিছু পারফেক্ট করে তোলে এবং সবগুলো পয়েন্ট একত্রিত করে আপনি যখন পরবর্তী কথোপকথনে অংশ নেবেন তখন নিজের পার্থক্য বুঝতে পারবেন। এগুলো নিজের উপর প্রয়োগ করুন। চটজলদি একটু চোখ বুলিয়ে নিন। যখন কাউকে শুনবেন অবশ্যই এগুলোর দিকে নজর রাখবেন। ২ ধরনের শোনাকে বুঝতে হবে।
বোঝার জন্য শোনা অনুসরণ করতে হবে। শোনার জন্য উদ্দেশ্য যাতে জবাব দেয়া না হয়। পূর্ণ মনোযোগ দিতে হবে। কথার মাঝখানে কথা বলা যাবে না। শুধু কান দিয়ে শুনবেন না, শরীরকেও কাজে লাগাবেন। মূল বিষয়গুলো পুনরায় জিজ্ঞাসা করবেন। সবকিছুর পর উত্তর দেওয়ার সময় মূল বিষয়ের উপরেই থাকবেন। এর সাথে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। এই অধ্যায়ে আমরা কিভাবে কারো সাথে কথা বলতে হয় এবং কথোপকথনে অংশ নিতে হয় এই বিষয়ে মূল পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনি যদি এগিয়ে যেতে চান কোনো সমস্যা নাই, কিন্তু আরো বেশি নিশ্চিত হওয়ার জন্য আমরা এই পদ্ধতি আরো ভালোভাবে শোনা বেশ কিছু কার্যকারী পদ্ধতি নিয়ে আলোচনা করব। শুনুন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি অন্যের কথা শুনে না তার মতো বধির আর কেউ নেই। এই অধ্যায়ে আমরা কোনো শিরোনামের প্রয়োজন নেই। যেহেতু আগের অধ্যায়ে এই বিষয়ে কথা বলেছি, অতএব সরাসরি আলোচনায় চলে যাওয়া যাক। আপনার শোনার দক্ষতা বৃদ্ধির জন্য আসলে অনেক ধরনের পদ্ধতি আছে। প্রত্যেকটা মানুষই আলাদা। আমাদের সবারই ভিন্ন ভিন্ন খারাপ অভ্যাস আছে, কিন্তু হয়তো কাজে দেবে, কিছু দেবে না। কিন্তু আমি মনে করি এই অধ্যায় আপনাকে আবারও স্মরণ করে দেবে কিভাবে শুনতে হয়। একজন ভালো শ্রোতা হয়ে উঠতে আপনাকে আরো বেশি সাহায্য করবে। ডিস্ট্রাকশন কমিয়ে আনুন। ২০১২ সালে ল্যারি ডক্টর রসেন ৩০০ জন স্কুল ও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি গবেষণা চালান। এটা দেখতে যে তাদের বসবাসের পরিবেশের উপর নির্ভর করে তারা কিভাবে এবং কতটুকু ডিস্ট্রাক্ট হয়। ছাত্ররা পড়াশোনা করবে এটাই স্বাভাবিক হওয়া কথা ছিল। যদিও মোবাইল, কম্পিউটার, টেলিভিশন নিয়েই তাদের জগৎ। ফলাফল ভয়ঙ্কর ছিল। শিক্ষার্থীরা যখন প্রযুক্তির আশেপাশে থাকে তারা একটি নির্দিষ্ট সময়ের মাত্র ৩ মিনিট একটানা পড়াশোনা করে। এই ক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি ডিস্ট্রাক্ট করে ল্যাপটপ এবং মোবাইল। মাত্র ৩ মিনিট মনোযোগ ধরে রাখার জন্য এটা আসলে খুবই কম সময়। আমি বুঝি আমাদের জীবনে ব্যস্ততার ভরপুর, সবকিছুই আমাদের তাড়াতাড়ি হতে হবে। আপনি যখন মনে করবেন কোনো কিছুর জন্য একদিনে আলাদাভাবে পর্যাপ্ত সময় বের করতে পারছে না, তখন কয়েকটি কাজ একসাথে করাই একমাত্র সমাধান হতে পারে। যাই হোক, যখন আপনি কারোর সাথে আলোচনায় অংশ নিবেন এবং মানুষজনের সাথে কানেক্ট হবেন, আপনাকে অবশ্যই একে অপরের সাথে বসে কথা বলার জন্য সময় বের করতে হবে এবং অবশ্যই মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। কেউ যখন আপনার সাথে কথা বলছে তখন মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয়গুলো এভাবে এড়াইতে পারেন। মোবাইলটি হাতে না রেখে অন্য কোথাও রাখতে পারেন এবং মোবাইলটি সাইলেন্ট করে রাখতে পারেন। মোবাইল বন্ধ করে রাখতে পারেন। কম্পিউটারের মনিটর অফ করে দিতে পারেন। কারোর সাথে কথা বলার সময় খারাপ বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে পারেন। আপনি যেখানেই থাকুন না কেন বা যাই করেন না কেন, বাসায়ও থাকতে পারেন, কাজেও থাকতে পারেন, এই পদ্ধতিগুলো আপনার কথোপকথনের সম্পর্ক দুটোই উন্নতি সাধন করবে। জাজমেন্ট করা থেকে বিরত থাকুন। আপনি হয়তো ভাবতেও পারবেন না কাউকে জাজ করা কিভাবে আপনার শোনার দক্ষতাকে ক্ষতিগ্রস্ত করে। আপনি যদি কোনো বিষয়ে আটকে যান অথবা এই বিষয়ে শুনতে না চান, রক্ষণাত্মক হয়ে পড়েন, তাহলে আপনি আর তার কথা শুনতে চাইবেন না। এমনকি আপনিও তাকে বলতে শুরু করবেন কেন সে ভুল
আপনি যদি এই জাজমেন্ট করা থেকে বিরত থাকতে পারেন এবং যে কোনো কিছু শোনার দক্ষতা রাখে, তাহলে আপনি হয়তো নতুন কোনো দর্শন সম্পর্ক জানতে এবং শিখতে পারবেন। হয়তো আনো উম আন্দোলিত হয়ে আপনার পূর্বের মতামতকে সাইড করে রাখতে পারেন, অথবা নতুন কিছু শিখার মাধ্যমে নিজের অনুভূতি আরো গভীরে নিয়ে যেতে পারেন। যেভাবে হোক না কেন, আপনি নতুন করে শোনার মাধ্যমে নিজের সাথে পরিচিত হচ্ছেন। অতএব কাউকে বিচার করে নিজেকে নতুন জানা থেকে বঞ্চিত করবেন না। বিচার না করে বরং নজর দিন। আরো বেশি খোলা মনের অধিকারী হন। বিচার করার প্রবণতা মানে আসলে সেদিকে লক্ষ্য রাখুন। অন্যদের অনুভূতিগুলো আরো বেশি গ্রহণ করতে শিখুন। মানুষের অসম্পূর্ণতাকে গ্রহণ করুন। সঠিক প্রশ্নগুলো করুন। সক্রিয়ভাবে কাউকে শোনার মানে তাকে পুরোপুরি বুঝতে পারা। এটা যোগাযোগের মূল প্রতিপাদ্য। সহজ ভাষায় সবকিছু হোক, সেটা আপনি কারো সাথে চিন্তা ভাবনা অথবা অনুভূতি আদান-প্রদান করছেন, অথবা কোনো সমস্যা সমাধানের চেষ্টা করছেন, কিংবা শুধু অবসর সময় কাটাচ্ছেন, সব মিলে আপনাকে বোঝাপড়ার মধ্যে থাকতে হবে এবং আপনাকেও মানুষের বুঝতে হবে। কখনো, কখনো মানুষ হয়তো যোগাযোগের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ নাও হতে পারে। তখন তাদের বোঝার জন্য অতিরিক্ত কিছু বিষয় জানা লাগতে পারে। এতে কোনো সমস্যা নেই। যাই হোক, ভাবনার জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি নিয়ে পরবর্তী অধ্যায়ে আরো বিস্তারিত আলোচনা করুন। সাথেই থাকুন। এখনকারের মতো এই কৌশল এবং পদ্ধতিগুলো হয়তো আপনাকে যতটুক সম্ভব উৎকৃষ্ট শ্রোতা বানানোর জন্য যথেষ্ট। এই সবকিছু আবার আপনার কাছে ডাল-ভাত লাগতে পারে এবং কিছু আপনার চিন্তা ভাবনায় বাইরেও থাকতে পারে। অতএব আপনার যেখানে সেখানে কাজ করা প্রয়োজন, কাজে লেগে পড়ুন। নিশ্চিত থাকুন ভালো ফলাফলে আপনার জন্য অপেক্ষা করছে। এই অধ্যায় প্রথমবারের মতো পড়লেও আপনার জন্য শুভকামনা। নিজের জন্য এই বিষয়গুলো কাজে লাগান। এবার আমরা কারোর সাথে কথা বলা শিল্পদের যাত্রা শুরু করি। সবকিছু প্রশ্নকে ঘিরেই। সবকিছু প্রশ্নকে ঘিরেই আমরা নিজের কাছে যেসব প্রশ্ন উত্তর খুঁজি, সেটা নির্ধারণ করে আমরা কেমন মানুষ হিসেবে গড়ে উঠব। লিউগো বাবাওটা। গত অধ্যায়ে আমরা সঠিক প্রশ্ন গুরুত্ব নিয়ে আলোচনা করছি এবং এটা এমন একটি টপিক যা ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে। কারণ যখন কারো সাথে যেকোনো বিষয়ে কথা বলার প্রসঙ্গ আসে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সঠিক সময়ে সঠিক প্রশ্ন করতে পারা। না হলে সন্তুষ্ট হওয়া যায় না। কোনো আলোচনাকে কোন দিকে নিয়ে যাবেন, প্রশ্ন আপনাকেই সেই পথ দেখায়। অন্যকে স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে এবং অপর ব্যক্তির সাথে আপনার মিল অমিল পছন্দের একই বিষয়গুলো মেলবন্ধন ঘটায়। প্রশ্ন আসলে সবকিছু। এখানে আপনাকে মনে রাখতে হবে, আপনি কাউকে প্রশ্ন করে জিজ্ঞাসা করছেন। এখানে প্রশ্ন ও সাধারণ কথাবার্তার মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। অনেকটা প্রশ্ন করার মতোই কঠিন সঠিক বিষয় খুঁজে বের করার মতোই। আপনি যখন আপনার নতুন শেখা এবং শোনার দক্ষতা এবং প্রশ্ন করার দক্ষতাকে একসাথে কাজে লাগাবেন, তখন একটি চমকপ্রদ আলোচনায় এগিয়ে নিয়ে যেতে পারেন। প্রশ্নের ক্ষমতা। আপনাকে সরাসরি প্রশ্ন করতে হবে। এই আলোচ্য উপাদানগুলো ব্যবহারের মাধ্যমে অপর ব্যক্তিকে আশ্বস্ত করতে পারবেন যে সে আপনার
সাথে নির্দ্বিধায় কথা বলে আলোচনাকে এগিয়ে নিতে দিতে পারে এবং তাকে নিশ্চয় দিতে পারেন যে আপনি তাকে বুঝতে পারছেন। আমরা প্রত্যেকটি উপাদানগুলো এভাবে চিহ্নিত করব। গন্তব্য, নিশ্চয়তা, বুঝতে পারা এগুলো একসাথে সমানভাবে গুরুত্ব পাবে যখন আপনি একটি অর্থপূর্ণ ও তথা পুরোদস্তুর আলোচনা অংশ নিতে চাইবেন। ধরুন কর্মক্ষেত্রে একজন সহকর্মীর সাথে কথা বলছেন, সবাই সোমবারের সকাল এবং সারাদিনের জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন গেল সপ্তাহের ছুটির দিন? ঠিকঠাকই ছিল, নেটফ্লিক্স দেখেই কাটিয়ে দিয়েছি। আপনার কেমন গেল? এই বন্ধুটা বেশ ভালো গিয়েছে। শনিবারে বারবিকিউ করেছিলাম এবং রবিবার বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্দেশ্য ঘোরাঘুরি করে কাটিয়ে দিয়েছি। এটি খুবই একটি উৎকৃষ্ট আলোচনা না, একদম সাধারণ আলাপচারিতা। আপনি চাইলে এখন ভিন্ন ভিন্ন উপায়ে প্রশ্নগুলো করতে পারেন। যদি গভীরে যেতে চান জিজ্ঞাসা করতে পারেন, নেটফ্লিক্স কি দেখলেন? আমি অ্যাকশন ঘরোয়া কিছু খুঁজছি। সম্প্রতি ব্রেকিং ব্যাড শেষ করেছি, খুব ভালো ছিল সিরিজটি। এই প্রশ্নের মাধ্যমে আলাপচারিতাকে নেটফ্লিক্সের টিভি সিরিজের দিকে ঢেলে দিলেন। ছোটখাটো আলাপচারিতার জন্য মুখ্য একটি বিষয়, বিশেষ করে যদি অ্যাকশন ঘরানার প্রতি দুইজনে আগে আগ্রহ প্রকাশ করে, তাহলে আপনি আলাপচারিতার গতিপথে নিয়ন্ত্রণ নিয়ে নিলেন। অন্যদিকে আপনি আরও স্পষ্টভাবে জানতে চান এবং এটি নিশ্চিত করবে এভাবে আপনি অপর ব্যক্তিকে সঠিকভাবে বুঝতে পেরেছেন। অপর ব্যক্তি এভাবে বুঝাতে পারবেন যে আপনি গুরুত্ব সহকারে তার কথা শুনছেন। তারা আরও বেশি আপন অনুভব করবে। মন খুলে এই বিষয়ে আরও বেশি কথা বলার আগ্রহ পাবে। শেষ উদাহরণ টেনে আরেকবার জ্বালাই হয়ে যাক। সে উত্তর দিল, আমি একটা কুকুর দত্তক নিয়েছি। প্রত্যুত্তরে আপনি কি বললেন? কুকুরটির নাম জিজ্ঞাসা করলেন, বয়স নাকি ব্রিড? কুকুরের ব্রিড সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, এই প্রশ্ন করা একদম বেমানান হবে, কেননা এর উত্তর পাওয়ার পর কি বলবেন সেটা ভেবে খেয়াল হারিয়ে ফেলেন। আপনি যে প্রশ্নটা স্বাভাবিক মনে করছেন কথা থালে সে অনুযায়ী প্রশ্ন করার চেয়ে এই ভাবুন কিভাবে আরো উৎকৃষ্ট কিছু জিজ্ঞাসা করা যায়। এটাকে বলা হয় সঠিক প্রশ্ন। তাছাড়া এভাবে জিজ্ঞাসা করতে পারেন, তাই নাকি? বেশ ভালো তো ব্যাপারটা। আমিও কুকুর পছন্দ করি। আপনার কুকুরটা এখন কি খাচ্ছে? কিভাবে নতুন পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে? ইন্টারেস্টিং। এটা সাধারণ প্রশ্ন নয়, বরং এই প্রশ্ন কিছুটা হলেও তাকে ভাবনায় ফেলবে। যার সাথে কথা বলছেন সে আলাপচারিতা আরো বেশি আগ্রহ উঠবে। খারাপ না আসলে। প্রতিনিয়ত সে সোফা কামড়েছে, তছনছ করছে। সে যথেষ্ট ছোট। বিষয়টা আসলে বুঝতে পারছি না। সে তার দাঁত ধারালো করার চেষ্টা ও মাত্র কিনা। আপনার উত্তর কি হবে? আরেকটি প্রশ্ন করবেন, কোন বিষয়ে জিজ্ঞাসা করবেন সবকিছু আপনার উপর নির্ভর করছে। শুধু ৩টি বিষয় মনে রাখবেন, গন্তব্য, নিশ্চয়তা, বুঝতে পারা। আপনি যদি আলোচনার গন্তব্য জানতে চান তাহলে যে কোনো কিছুই জিজ্ঞাসা করতে পারেন। নির্ভর করছে আপনি কোন দিকে আলোচনাকে নিয়ে যেতে চাচ্ছেন। মনে করুন কুকুরের আলোচনা খুবই একটি আগ্রহ বোধ করছে না, অন্য কোনো বিষয়ে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে বলতে পারেন, তাহলে তো এখন আরেকটি নতুন সোফা কেনা লাগবে, নাকি এটাই আবার নতুন করে ঠিক করবেন? কুকুর বিষয়ক আলোচনায় টিটকারি মেরে সেটাকে একটু হালকা করে ফেলবেন যদি পারেন আর কি। তাছাড়া যেহেতু আপনি কুকুরের সোফা কামড়ানোর অভ্যাসের সম্পর্কে জানেন, তাহলে চাইলে নিশ্চয়তার জন্য
এরকম কিছু জিজ্ঞাসা করতে পারেন, তাই নাকি? সে কি সবসময় সোফা কামড়ায় নাকি মাঝে, মাঝে এখন নিশ্চয়তা চাচ্ছে? আসলে এরকম করবে কিনা এটা গভীর আলোচনার দিকে যাচ্ছে। যাই হোক না কেন, আপনি যদি অপর ব্যক্তিকে এটা অনুভব করতে চান, আপনি তার কথা শুনছেন এবং বুঝতে পারছেন, তাহলে তার কথা বলা কথাগুলো তাকে প্রশ্নের মতো জিজ্ঞাসা করুন। হয়তো এটা কুকুরে এর বয়সের দোষ, ভালো করে খেয়াল করছেন, অথবা কোনো পশু ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। আপনার প্রশ্নের উপর ভিত্তি করে এই আলোচনাকে অর্থপূর্ণ করার অবশ্য অসংখ্য রাস্তা আছে, কিন্তু সেজন্য আপনার ধারণা পরিষ্কার থাকতে হবে যে প্রশ্ন করা কতটা গুরুত্বপূর্ণ এবং কারো সাথে কথা বলার জন্য কতটা ফলপ্রসূ। অন্যভাবে চিন্তা করেন, আপনি প্রশ্ন করছেন এবং অপর ব্যক্তি কথায় বলেই যাচ্ছে। বেশিরভাগ সময় আপনাকে কথা বলতে হচ্ছে না। মানে বলতে গেলে আপনার নিজের থেকে কথা বলার হওয়ার কোনো সুযোগই থাকছে না। প্রশ্ন দিয়ে শুরু হওয়া আলোচনা। কোনো আলোচনাকে শুরু থেকে আকর্ষণীয় করে তোলার সবচেয়ে শক্তিশালী উপায় হলো আলোচনা একদম শুরুতেই প্রশ্ন দিয়ে শুরু করা। যাই হোক, আপনি নিশ্চয় বিরক্তির কারণ হতে চাইবেন না। অস্বীকার করার কোনো উপায় নেই যে কেমন আছেন আর কোথা থেকে এসেছেন। এই প্রশ্নগুলো খুবই সাধারণ এবং বিরক্তিকর। যেকোনো আলোচনা এবং শুরুতে এই পথে আগানো উৎকৃষ্ট কিছুই নয়। অবশ্য এর চেয়ে ভালো রাস্তা আছে। চলেন গভীরে খুঁজে দেখি। প্রথমত, আলোচনা থামানো যাবে না। আমি ধারণা করে নিলাম আপনি রাস্তার কোনো অপরিচিত লোকের সাথে কথা বলছেন না, বরং অফিসে কোনো সহকর্মীর সাথে কথা বলছেন, অথবা কোনো শিবাগরিতা কিংবা নিজের পরিচিত বাড়ানোর জন্য কোনো অনুষ্ঠান ও কারোর সাথে কথা বলছেন। হতে পারে প্রেমিকার সাথে কথা বলছেন বা পরিচিত বা পরিচিত অন্য কেউ। সে যাই হোক না কেন, আপনি যদি রাস্তার অপরিচিত কারোর সাথে কথা বলতে চান, তাহলে পরিস্থিতি অনুযায়ী কথা বলতে শুরু করুন। যেমন রাস্তা চেনানো, ভালো খাবারের দোকানের সন্ধান, সময় জানতে চাওয়া, অথবা আশেপাশের পরিস্থিতি বিবেচনা করে মন্তব্য রাখুন। উদাহরণস্বরূপ, আশেপাশে কোথাও যদি কোনো মেলা চলে, তাহলে বলতে পারেন, শেষ কবে মেলায় গিয়েছেন? সবচেয়ে ভালো হয়, আপনার ধারণা আছে এমন কোনো জায়গা, অনুষ্ঠানে কথা বলুন। এখন সময় আলোচনা শুরু করার যেকোনো পরিস্থিতি কয়েকটি প্রশ্ন করতে পারলে একটি সুন্দর আলোচনার জন্ম নেবে। নতুন কারোর সাথে পরিচয়, নেটওয়ার্কিং, সামাজিক অনুষ্ঠান ইত্যাদি। নিজের সম্পর্কে কিছু বলুন। এটা অসাধারণ প্রশ্ন, কেননা নিজেকে জানানোর ব্যাখ্যা করার জন্য আপনি অপর ব্যক্তি পুরো নিয়ন্ত্রণ নিয়েছেন। কেউ শুধু নিজের সম্পর্কে সবকিছু বলতে চাইবে না। সে চাইবে না আপনি জানেন। কিন্তু এই প্রশ্নের প্রত্যুত্তরের মাধ্যমে অন্য লোকের ভিতরে খবর জানার সুযোগ পাবেন। সে কে, কি করে, কিভাবে, সবকিছু। আপনার পুরো সপ্তাহ কেমন কাটলো? এটা আপনার প্রিয় একটি প্রশ্ন, কারণ এটা খুব ইতিবাচক আলোচনার দিকে ধাবিত করে এবং অপর ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নিজের চিন্তা ভাবনা কেমন সেটা জানানোর সুযোগ করে দেয়। তারা যখন ইতিবাচক বিষয়গুলো নিয়ে ভাবে এবং তাদের ভাবনায় যখন পজিটিভ ইমোশনাল ভর করতে পারে, তখন অবশ্যই সেটা আপনি কেমন আছেন প্রশ্ন থেকে হাজার গুণ ভালো। আপনি এখন কোন বিষয়গুলোর উপর ফোকাস করছেন? কোন কাজগুলো আপনাকে বেশি আনন্দ দেয়? আরেকটি সুযোগ সৃষ্টি করে দিলেন যাতে কথোপকথনে অপর ব্যক্তি আরো বেশি আনন্দ আগ্রহী বোধ করে। অবশ্য তারা তাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা শুরু করে দিবে। আরেকটি পদ্ধতি যার মাধ্যমে কাউকে সহজে জানা যায় এবং তাদের কাছে গুরুত্বপূর্ণ সেটার সম্পর্কে ধারণা পাওয়া যায়। আপনি কি আগে কখনো ওখানে গিয়েছিলেন? আরেকটি প্রশ্ন, যেটা কোনো জায়গা বা মানুষ সম্পর্কে ব্যক্তিটির পরিচয় আছে কিনা সেটা জানার জন্য ব্যবহার করতে পারেন। যদি আপনি
কোনো অনুষ্ঠানে বা আলোচনায়, যেমন ব্যবসায়িক আলোচনা, সামাজিক অনুষ্ঠান, জন্মদিন অনুষ্ঠান গত বছরে এসেছিলেন। আপনি চিন্তাও করতে পারবেন না লোকটি আপনাকে কতটা করে নেবে। আরো কিছু প্রশ্ন কাউকে জানার জন্য ব্যবহার করতে পারেন, বিশেষ করে কর্মক্ষেত্রে। যেমন, আপনি কোন স্কুলে পড়ছেন? স্কুলে আপনার সেরা সময় কোনটি ছিল? ক্যারিয়ার নির্বাচন কিভাবে করলেন? আপনি কি মনে করেন আপনার দেখানো পথে আপনার মতো সবাই তাদের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন? আপনার জীবনে সবচেয়ে বড় বাধা কোনটি? চাকরি ক্ষেত্রে কোন কাজটি সবচেয়ে পছন্দ করেন? আপনার প্রতিদিন কি ভিন্ন ভাবে কাটে? আপনার সাপ্তাহিক কাজকর্ম কেমন? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং এর পিছনে মোটিভেশন কি? অফিসে কাজ করতে কেমন লাগে? আপনি যখন এই প্রশ্নগুলো করবেন, অবশ্যই খুব সুন্দরভাবে এগুলো নতুন প্রশ্ন জন্ম দেবে এবং অপরপক্ষের প্রত্যুত্তরের প্রেক্ষিতে একটি অর্থপূর্ণ আলোচনা গভীরে ধাবিত হবে। প্রেমিকার সাথে কথোপকথনের সময় এইসব প্রশ্ন ব্যবহার করুন। অবসর সময়ে তুমি কি করো? তুমি কখন ফ্রি থাকো? সকালে নাকি রাতে? তোমার ড্রিম জব কোনটি? তোমার জীবনের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিকে? বন্ধুদের চোখে তুমি কেমন? কোন গান গান শুনতে কোনো বিরক্তি বোধ করে না? তোমার চোখে সবচেয়ে কিউট প্রাণী কোনটি? তোমার কোন প্রাণী তোমার একদমই সহ্য হয় না? কোন শহরে থাকতে তোমার উম বেশি ভালো লাগে? তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কি? নিজের জন্য সবশেষ কবে বা কখন গান গেয়েছিলেন এবং কোন গানটি গেয়েছিলেন? কোন ট্রেন্ড কখনো বুঝে উঠতে পারোনি? একজন মানুষের কোন বিষয়গুলো বেশি খেয়াল করো? তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কিং পয়েন্ট কোনটি? যেকোনো জায়গায় বা যেকোনো পরিস্থিতির জন্য মজার ছলে ব্যক্তিগত ছোট কথোপকথন। আপনি হয়তো কোনো সহকর্মীর সাথে, বন্ধুর সাথে, প্রেমিকার সাথে অথবা যেকোনো জায়গায় যে কারো সাথে কথা বলে সময় অতিবাহিত করছেন। এই প্রশ্নগুলো এইসব যেকোনো জায়গায় জিজ্ঞাসা করতে পারেন। অসংখ্য মজার প্রশ্ন আছে যা মানুষকে জিজ্ঞাসা করলেও তারা হয়তো এড়িয়ে চলার চেষ্টা করে। কিন্তু দেখবেন ধীরে প্রশ্নগুলো উত্তর দিতে আনন্দ বোধ করছেন, কেননা এইগুলো অনেক চমকপ্রদ উত্তর আছে, বিশেষ করে যদি সেটা হয় দলবদ্ধ কোনো আলোচনায়। এবং আপনাকে যদি যে কাউর পচানোর সুযোগ দেয়, সাধারণত এই মজার ছলে কথোপকথনগুলো যে কেউ আলোচনায় যোগ দিতে পারে, এমনকি যে কারোর সাথে অথবা দলবদ্ধ আলোচনা ও ব্যবহার করা সম্ভব। পৃথিবীর কোন বিষয়টি কখনো পরিবর্তন না হোক বলে আশা করেন? আপনার স্বপ্নের গাড়ি কোনটি? কোন গানটি আপনার একই সাথে সুখ-দুঃখের সাথী? আপনি কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে চান? কোন বিষয় কম জানেন বলে এখনো আফসোস করেন? ১ বছর আগে আপনার জীবন কেমন ছিল? বাড়ি থেকে কতদূর পর্যন্ত গিয়ে থেকেছেন? যেকোনো বইয়ের বর্ণিত কোন জায়গায় যদি যেতে চান, কোথায় যাবেন? সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করার টিপস: মূল বিষয় খুঁজে বের করুন, খাতা কলমে লিখুন, যেটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে কাজ করে। কখনো ভুলেও সরাসরি ব্যক্তিগত প্রশ্ন যাবেন না, অথবা স্পর্শকাতর বিষয় যেমন বর্ণ, গোত্র, রাজনীতি, ধর্ম ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা এড়িয়ে চলবেন। এগুলো নিয়ে মুখরোচিত আলোচনা যদিও সম্ভব, তবুও আমাদের সভ্য পৃথিবী এতটা সভ্য হতে পারেনি যে আপনি চাইলে মন খুলে এই সব বিষয় নিয়ে কথা বলতে পারেন। তার চেয়ে বরং সঠিক স্থান, কাল, পাত্রের জন্য এইসব আলোচনা সরিয়ে রাখুন, অথবা যদি করেনও খেয়াল রাখবেন যাদের সাথে আলোচনা করছেন তার যেন বিশ্বাসী ও সহনশীল মানসিকতার হয়। সামাজিক অবস্থানের তারতম্য মাথায় রাখুন।